হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে হলো মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজছে সকাল 6টা মতো। আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। তো এই যে কালকে কিছু বেডশিট কাচা হয়েছিল, তো বৃষ্টির কারণে সেগুলো আর কি ঘরে এনে মেলা হয়েছিল। তো সেগুলো এই চোখের সামনে ঝুলছিল, তো দেখতে বড্ড বেশি খারাপ লাগছিল। তো সকালে ঘুম থেকে উঠেই ভাবলাম আগে এগুলো গুছিয়ে জায়গা মতো রেখে দিই, তারপরে অন্যান্য কাজে হাত দেবো। আর জানো তো, আগে যেহেতু আমাকে ওই যে সকাল সকাল রান্না করতে হতো, তো সেই জন্য ঘুম থেকে উঠেই তড়িঘড়ি করে ফ্রেশ হয়ে ঘরটা কোনো রকম একটু ঝাড় দিয়ে রান্নাঘরে ছুটতে হতো। তো সেই জন্য উপরে এই সমস্ত কাজগুলো করাও হতো না, আর ওই সমস্তটা যেন একটু তাড়াহুড়ো দিয়েই শুরু করতে হতো। আর এখন যেহেতু রান্নাটা একটু দেরি করে করছি, তাই কিন্তু ওই একই টাইমে ঘুম থেকে উঠলেও রান্নার আগে বেশ কিছু কাজ আমি কিন্তু সেরে নিতে পারছি। আর যেহেতু ঘুম থেকে উঠে এই সমস্ত ঘরের কাজকর্ম করতে করতে শরীরের যে অলসতাটা থাকে সকাল সকাল, সেই জিনিসটা কিন্তু একেবারেই চলে যায়। তো তারপরে আর কি ফ্রেশ হয়ে রান্নাঘরে ঠান্ডা মাথায় রান্না করতে আর কোনো অসুবিধা হয় না। তো দেখো, এইদিকে জানলাটা খুললেই এরকম একটা বেল গাছ রয়েছে। তো এই যে আমার ঠাকুর ঘরের বেলপাতা নিতে কিন্তু ভীষণ সুবিধা। তো নিচে থেকে তো এখন পাওয়া যাবেই, তাছাড়াও কিন্তু আমার এই জানলা দিয়ে বেলের পাতা কিন্তু খুব সহজেই নেওয়া যায়। তো তারপরে দেখো, এদিকে জানলাটাও খুলে দিলাম আর এইদিকে ছিল আমাদের আম গাছটা। তো এই যে দেখলাম বাইরের বাথরুমের ছাদের উপর দুটো বড় বড় আম পড়ে রয়েছে। তো ওই যে বললাম যেহেতু হিমসাগর আম, তো সেই জন্য জানো তো আমগুলো খুব তাড়াতাড়ি আর কি পেকে যায়। তো কয়েকদিনের মধ্যে আর কি আমগুলোকে পেড়ে নিতে হবে। আর ওই যে হনুমান যদি একবার টের পায় যে এখানে আম গাছে আম হয়েছে, তো একটা আমও ওরা রাখবে না। তো প্রত্যেকবারই ওইটাই হয় আর কি, আমরা যেগুলো খাই তার থেকে বেশি কিন্তু হনুমানে খেয়ে যায়। তো এখন এই ঘরটাকে একটু গুছিয়ে দিই, কারণ বাবাই উঠে এই ঘরটাতে পড়তে বসবে। আর ওই যে তোমাদেরকে বলেছিলাম হাজবেন্ডও যেহেতু এখন সকালবেলা অনেকটা সময় থাকতে পারছে বাড়িতে, তো সেই জন্য বাবাইকেও সকাল সকাল ঘুম থেকে তুলে দিয়ে একটুখানি বইও পড়িয়ে দিয়ে যাচ্ছে। তো আমি এই যে আমার মতো কাজকর্ম করে রান্না বান্না করতে যাব, আর ওরা কিন্তু ঘুম থেকে উঠে ওদের মতো ফ্রেশ হয়ে পড়তে বসে যায়। তো বাবাকে ওই ঘন্টাখানেক মতো পড়িয়ে দিয়ে হাজবেন্ড আবার নিজের অফিসে যাওয়ার জন্য রেডি হয়। আর ওদিকে আমার রান্না বান্না হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া করে ওই বাড়ি থেকে বেরোতে বেরোতে 9টা বেজে যায়। তো সেই জন্যই আর কি খুব ভালো একটা রুটিনের মধ্যে দিয়ে এখন যাচ্ছি। আমার গত ভিডিওতে তৃষ্ণা সাহা দিদিভাই কমেন্ট করেছিল যে তোমাদের অসুচ উঠে যাওয়ার পরে বেডশিটগুলো তুলে কাচতে হয় না। হ্যাঁ গো দিদিভাই, কাচতে হয়, আর আমি তো তুলে কেচেও দিয়েছি। তো একটু 2-1 দিন দেরি হয়েছিল আর কি, যেহেতু অনেকগুলো কাজ ছিল। তো সেই জন্য আমি আর কি একা হাতে সবটা কমপ্লিট করে উঠতে পারিনি। আর বেডশিটগুলো কাচতে না পারলেও ওগুলোকে কিন্তু আমি তুলে রেখে দিয়েছিলাম, যেহেতু ওই যে ওয়াশিং মেশিনটা আসার কথা ছিল। আর কি বলতো, আগেকার দিনের মতো এখনকার দিনে অতটা বাজবিচার করতে গেলে হয় না। কাঁচা ধোয়া আমাদের তো চলতোই, যেহেতু হাজবেন্ড অফিস যেত, বাবা স্কুলে যেত। তো ওদের জামা কাপড়গুলো তো রোজই আমাকে সার্ফ দিয়ে কাচতে হতো। তো সেই জন্য বেডশিটগুলো বাকি ছিল, তো ওগুলোকে আমি সঠিক সময়ে কাচতে না পারলেও ওগুলোকে কিন্তু আমি তুলে রেখে দিয়েছিলাম। তো দিদিভাই আরো জানতে চেয়েছে যে ফ্রিজে একবার ফল রাখার পর সেগুলোকে বাইরে রাখলে খারাপ হয়ে যায় না? না গো দিদিভাই, নষ্ট হয় না, কারণ আমাদের বাড়িতে বেশ অনেকটা করেই ফল আনা হয়। তো ওই যে কিছুটা ফ্রিজে রাখা হয় আর যেটুকু প্রয়োজন হয় সেইটুকু আর কি বাইরে রাখি। তো সেটা শেষ হয়ে গেলে আবার ফ্রিজ থেকে বের করে কিছুটা বাইরে রাখা হয়। তো এভাবে করেই রাখি। আর ওই যে কলাটা কিন্তু কখনোই ফ্রিজে রাখা হয় না। তো দেখো, এখন ঘড়িতে বাজছে ওই 6:30 মতো। তো বাবা হাজবেন্ড দুজনেই ওরা ঘুম থেকে উঠে গেছে। তো আগে হাজবেন্ড এই 6:30টার সময় উঠে অফিসের জন্য রেডি হলেও ছেলে কিন্তু কখনোই এই 6:30টার সময় ঘুম থেকে উঠতো না। তো ওই যে এখন যেহেতু একটু করে বড় হচ্ছে, নতুন নতুন ক্লাসে উঠছে, পড়ার চাপটাও একটু বাড়ছে, তাই ওকে বলেছি সকাল সকাল উঠে একটু পড়াশোনাটা করিয়ে দিতে। আর ছেলেও দেখি বাবার সঙ্গ পেয়ে সকাল সকাল উঠে পড়তে বসে যাচ্ছে, কারণ ওই যে বাবাকে যে একটু বেশি সময় ধরে কাছে পাচ্ছে। তো তারপরে দেখো, উপরের ঘরের সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে, ঘরদোরগুলো গুছিয়ে নিলাম, সেই সঙ্গে বাসি ঘরটাও ঝাড় দিয়ে নিলাম। আর রইলো বাকি জামা কাপড় ধোয়া। তো আগে আমার যখন ওই সেমি অটোমেটিক মেশিনটা ছিল, তখন জামা কাপড়টা এইভাবে ধুতে দিয়ে আমি যেতে পারতাম না, কারণ ওই আগের মেশিনটাতে জামা কাপড় কাচতে দিয়েও আমাকে একটু সময় দিতে হতো। আর এখন যেহেতু এই মেশিনটা এসে গেছে, তো এটাতে মেশিনটা লোড করে দিয়ে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে আমি একেবারে নিচে চলে যেতে পারি। তো এই 40-50 মিনিট টাইম লাগে, মানে জামা কাপড়ের উপর ডিপেন্ড করে টাইমটা নেয়। তো ততক্ষণে আর কি জামা কাপড় ধোয়া, কাচা, ড্রাই সমস্ত কিছুই হয়ে যায়। তারপরে এই যে রান্না বান্না কমপ্লিট করে এসে জামা কাপড়গুলো বের করে মেলতে দিলেই হয়ে যায়।
আর জানো তো ওয়াশিং মেশিনটা যে রোজই ব্যবহার করব সেরকমটা কোনো ব্যাপার নয়, কারণ এর আগেও আমি যে প্রত্যেকদিন মেশিনে জামা কাপড় কাচতাম তা কিন্তু নয়। ওই যে যেদিন খুব বেশি জামা কাপড় থাকতো সেদিন মেশিনে দিতাম, আর ওই টুকটাক জামা কাপড় যেগুলো হাতে দেওয়া হতো সেগুলো আর কি মেশিনে দিয়ে ড্রাই করে নিতাম। তো তারপরে দেখো মেশিনটা এখানে লোড করে দিয়ে অন করে দিয়ে চলে এলাম। তো চলো এবার তাড়াতাড়ি করে রান্নাটা শুরু করি, না হলে ওদিকে আবার হাজবেন্ডকে ঠিক টাইমে খাবারটা দিতে পারবো না। তো চলো আগে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিই, তারপরে দেখে নিচ্ছি কি দিয়ে কি রান্না বান্না হবে। আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল ঝর্ণা এজেন্সি থেকে মৌ দিদিভাই, তো দিদিভাই লিখেছে চিকেনটা তো দারুণ করলে। হ্যাঁ গো দিদিভাই, মাঝে মধ্যে যদি একটু রেসিপিটা চেঞ্জ করা যায় তাহলে এই চিকেনের একঘেয়েমি থেকে বেরিয়ে আসা যায়। তো আমারও জানো তো চিকেন খেতে একদমই ভালো লাগে না, তো মাঝে মধ্যে যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করি তাহলে আবার একটু ভালো লাগে। আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল কথা ও আবৃত্তি থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে সারাদিনের লাইফস্টাইল দেখে নিলাম, খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ দিদিভাই। তো তারপরে দেখো এখানে ডালটা ফোড়ন দিয়ে দিলাম, আর ওইদিকে তো দেখতেই পেলে আজকে রান্না হবে কুমড়ো শাক। তো এই যে বাবা মা বাড়িতে গেছিল, তো ওখান থেকে বেশ কিছু শাক সবজি নিয়ে এসেছে, তো সেগুলোই আর কি এক এক করে রান্না করছি। তো কুমড়ো শাকটা ফার্স্টে একটু ভাপিয়ে নেব, তারপরে ওই যে আলু বেগুন দিয়ে যেভাবে রান্না করি সেভাবেই রান্নাটা করব। আমার গত ভিডিওতে রশ্মিস জার্নি থেকে দিদিভাই লিখেছিল তোমার কাজের দিদি বিকালে আসে কেন, সবার কাজের লোক তো সকালে আসে। তো কি বলতো দিদিভাই, ওই কাকিমা আগে সকালের দিকেই আসতো, তো ওই যে যেহেতু আরো 10 বাড়িতে কাজ করে, তো আরো 2-1 জনের বাড়িতে উনি রান্নার কাজও করে, তো সবটা সামলে আর কি পরে আমাদের বাড়িতে আসে। আর যেহেতু আমাদের বাড়িতে বহু দিন ধরে কাজ করছে, তাই জন্য আমাদের কাছে যে আবদারটা করতে পারে বাকিদের কাছে কিন্তু সেটা করতে পারে না। তো আমি শাশুড়ি মা আমরা যদিও একটু অভিযোগ জানাই, আমার শ্বশুর মশাই কিন্তু ওনাকে কিছুই বলতে দেয় না, বলে কি যা করছে করুক, যেহেতু উনি অনেক দিন থেকেই আমাদের বাড়িতে কাজ করছে সেই জন্য ওনাকে ছাড়াতেও চাই না। আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল রিঙ্কি দত্ত দিদিভাই, তো দিদিভাই লিখেছে দিদি আমি তোমার ব্লগ রোজ দেখি বাট কমেন্ট করা হয় না, খুব ভালো লাগে তোমার ভিডিওস দেখতে, আমি একজন স্কুল টিচার, বাড়ি এসে তোমার সব ভিডিওগুলো দেখি জানো দিভাই। তো থ্যাংক ইউ দিভাই, আমার ভালোবাসা নিও। আর আমি তোমাকে তুমি করেই বললাম, কারণ তুমি করে বললে অনেক ক্লোজ মনে হয়, তো সেই জন্যই আর কি। আর আমি শুনে ভীষণ খুশি হলাম যে তুমি এত ব্যস্ততার মধ্যে দিয়েও সময় করে আমার ভিডিওগুলো দেখো, বা আমার ভিডিওগুলো তোমার এত ভালো লাগে, তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আর দিদিভাই আরো লিখেছে দিদিভাইয়ের বাড়িও চাকদাতে, আর আমার বাড়ি হচ্ছে চাকদা লালপুর পূর্বায়নে। তো তারপরে দেখো এদিকে কুমড়ো শাকটাও প্রায় হয়ে এসেছে, তো ওই যে আগে আলু আর বেগুনটা ভেজে তুলে রেখেছিলাম, তারপরে ওই রসুনগুলো ফোড়ন দিয়ে আবারও আলু আর বেগুনটা শাকের সঙ্গে মিশিয়ে সামান্য একটুখানি চিনি দিয়ে এটাকে এই যে নামিয়ে নিলাম। তো চলো এবারে হাজবেন্ডকে তাড়াতাড়ি করে খাবারটা দিয়ে দিই। আর আজকের রান্নার মধ্যে আমাকে একটু ব্রেক নিতে হবে, কারণ বাবা যাবে বাজারে, তো বাজার থেকে যা আনা হবে সেগুলোই আর কি দুপুরের জন্য রান্না বান্না করা হবে। তো এদিকে এই যে হাজবেন্ডকে খাবারটা দিয়ে দিলাম, তো আজকে যেহেতু বাড়িতে মাছ নেই, তো তাই ওর জন্য একটা ডিমের অমলেট করে দিলাম। আর এই দেখো এই আমের সময় সব থেকে একটা বিরক্তিকর কাজ হলো এটা, যতবারই আমরা খাওয়া দাওয়া করবো ততবারই এই যে সকলের জন্য আমগুলো কিন্তু আমাকেই কাটতে হয়, তো এই কাজটা করতে আমার একদমই ভালো লাগে না। তো তারপরে হাজবেন্ডও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, আর ওই যে বললাম রান্নার মধ্যে আমাকে ব্রেক নিতে হবে, তো সেই জন্যই এখন উপরে চলে এলাম। আর ওই মেশিনে যে জামা কাপড়গুলো দিয়ে গেছিলাম সেগুলোই এখন এই ব্যালকনিতে মেলে দেবো, যেহেতু এখন বাইরে ভীষণ তাপ, তো এই তাপেই আর কি ঘরের মধ্যে জামাগুলো খুব ভালোভাবে শুকিয়ে যাবে। তো তারপরে দেখো জামা কাপড়গুলো মেলে দিয়ে নিচে চলে এলাম, তো এখন ওই সকালের খাওয়া দাওয়াটা করে নেব। আর এদিকে বাবাও বাজার থেকে চলে এসেছে, তো দেখো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে এখানে দুপুরের রান্না বান্না শুরু করে দিয়েছি। তো আজকে খুব একটা বেশি কিছু করব না, ওই শুধু একটা মাছের ঝোল করব। আর ওদিকে চিকেনও আনা হয়েছিল, তো চিকেনটা আজকে করব না, যেহেতু রবিবারের দিনই চিকেন খাওয়া হয়েছে, তো এত তাড়াতাড়ি চিকেন খেতে ভালো লাগবে না, তো সেই জন্য মা বললো কি এই ইলিশ মাছগুলো দিয়ে সর্ষে বাটা করে রাখতে। আর ওই যে সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল করতে কিন্তু খুব একটা সময় লাগে না, আর আজকে মাছগুলোকে ওই কাঁচাই দেবো ঝোলের মধ্যে। আর এদিকে সর্ষে আর পোস্তর একটা পেস্ট বানিয়ে নেব। তো এই সর্ষে আর পোস্ত পেস্ট করার আগে আমি ওটাকে শুকনো একটু ঘুরিয়ে নিই, তারপরে ওই যে একটু কাঁচা লঙ্কা জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিই। আর এই যে এই ছাঁকনিটা, এটা কিন্তু আমি এই সর্ষে পোস্ত এগুলো ছাকার জন্যই কিনেছিলাম।
তো এই যে সব সর্ষে বাটাই কিন্তু আমি এইভাবে ছেঁকে তারপরে আর কি তরকারিতে দিই। তো এই দেখো এতগুলো খোসা বেরিয়েছে, তো এগুলো তো খেতেও ভালো লাগে না, আর পেটে গেলে পেটেরও সমস্যা হতে পারে। তো সেই জন্য আর কি সবসময় সর্ষে পোস্তটা আমি ছেঁকে তারপরে আর কি ঝোলে দিই। তো এদিকে দেখো ঝোলটা দিয়ে দিয়েছি, তারপরে এই যে মাছগুলো দিয়ে এটা ফুটে এলেই একটুখানি কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা চেরা দিয়ে এটাকে নামিয়ে নেব। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল জয়শ্রী। তো জয়শ্রী লিখেছে, দিদি ভিডিওটা খুব ভালো লাগলো, একদিন হোম ট্যুর দিও, তোমার ঘরটা খুব সুন্দর গোছানো আর আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে। হ্যাঁ গো, অবশ্যই হোম ট্যুরটা দিতে হবে এবারে তাড়াতাড়ি। আর কি বলতো, এই যে ঘর বাড়ি গোছানোর কথা বললে, তো এই সাজানো গোছানো ঘর বাড়ি আমার ভীষণ পছন্দের। আর আমিও যেহেতু অন্যান্য যাদের ভিডিও দেখি তাদেরও এই সাজানো গোছানো ঘর বাড়ি দেখে আমি ভীষণভাবে ইন্সপায়ার হই। তো সেই থেকেই আর কি একটুখানি গুছিয়ে রাখার চেষ্টা করি। আর জানো তো, তুমি বললে বৃষ্টি হচ্ছে, আরো এদিক ওদিক শুনতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে, কিন্তু এতদিনে এই সোমবার দিনটাই আমাদের এখানে বৃষ্টি হলো। আর যা গরম পড়েছে, এখন একটু বৃষ্টিরও কিন্তু দরকার আছে। তো তারপরে দেখো মাছের ঝোলটা এখানে রেডি হয়ে গেছে, আর ওই যে রান্না করে যে সমস্ত বাসনগুলো বেরিয়েছিল সমস্ত কিছু এখানে জমিয়ে রেখে দিলাম। তো চলো এবারে হাতটা ধুয়ে উপরে যেতে হবে, কারণ অনেকদিন আগে তোমাদেরকে বলছিলাম যে আমাদের উপরের অ্যাকোয়াগার্ডটা সার্ভিসিং করাতে হবে। তো সেটাই জানো তো আজকে সার্ভিসিং করতে এসছে। আর জানো তো, প্রায় মাসখানেক আগে থেকে আমি বুঝতে পেরেছিলাম যে অ্যাকোয়াগার্ডটা সার্ভিসিং করাতে হবে। তো ওই যে হাজব্যান্ডকে অনেকদিন আগেই বলে রেখেছিলাম, তো ওর একটা বাজে অভ্যাস হলো সবকিছু এরকম লেট করে। আর এই 2-3 দিন হলো অ্যাকোয়াগার্ডটা একেবারেই জল দিচ্ছিল না। তো সেই জন্য নিচের অ্যাকোয়াগার্ড থেকেই জল নিয়ে নিয়ে খাওয়া হচ্ছিল। আর ওদিকে দেখতে পেলে ওই কার্টেজগুলো যেগুলো অ্যাকোয়াগার্ডে লাগানো ছিল ওইগুলোতে কি পরিমাণে আয়রন পড়েছে। তো সেই জন্যই আর কি জলটা ফিল্টার হচ্ছিল না। তো তারপরে দেখো ইনি কিছু নতুন পার্টস নিয়ে এসেছেন, তো সেগুলোকে এখন লাগিয়ে দেবেন। আর জানো তো, এই যে আমরা অ্যাকোয়াগার্ডের জল খাই, তো এগুলোর পিছনেও কিন্তু ইয়ারলি একটা বড় অ্যামাউন্ট আমাদেরকে খরচ করতে হয়। আর ওদিকে হিসাব করে দেখলাম, আমরা যদি ওই কন্টেনারের জলগুলোও খেতাম যেগুলো ওই যে বাড়িতে ডেলিভারি দিয়ে যায়, তাহলেও প্রায় সেম পয়সায় আমাদের খরচ হতো। তো তারপরে দেখো এখন হলো সন্ধ্যাবেলা। তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তো কাজ করতে করতে যেহেতু বিকাল হয়ে গেছিল, তো সেই জন্য রান্নাঘরটা আর কি তখন গোছানো হয়নি। তো এদিকে বাবার ড্রয়িং টিচারের জন্য একটু চা করে নিচ্ছি। তো চাটা করার জন্য আমি এখানে ইউজ করছি 11 রেঞ্জের মাল্টিকুক ক্যাটেল উইথ স্টিমার। তো এটাতে কিন্তু ফ্রাইং ছাড়া সমস্ত কিছুই খুব ভালোভাবে রান্না করা যায়। আর এই প্রোডাক্টটি তোমাদের যদি ভালো লেগে থাকে, আমার ডেসক্রিপশনের লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। তো আগেও টিচারকে চাটা দিয়ে এলাম, তারপরে ধীরে সুস্থে রান্নাঘরে টুকটাক কিছু কাজ আছে ওগুলোকেই গুছিয়ে নেব। আর কি বলতো, যেহেতু অ্যাকোয়াগার্ডটা কদিন ধরেই নোংরা জল দিচ্ছিল, মানে জলটা ঠিকঠাক করে পিউরিফাই হচ্ছিল না, তো সেই জন্য বোতলগুলো যেন তাড়াতাড়ি করে নোংরা হয়ে গেল। তো ওই জন্য আজকে ভাবলাম যে যেহেতু ফ্রেশ জল ভরবো, তো সেই সঙ্গে বোতলগুলোকেও একটু ক্লিন করে নিই। আর এই কটা বোতলই এখন খালি ছিল, তো সেই জন্য এই কটা বোতলই এখন ক্লিন করে নিচ্ছি। আর যেগুলো বাকি রয়েছে সেগুলো হচ্ছে পরে ক্লিন করে নেব। তো এই বোতলগুলো ক্লিন করার জন্য আমি এখানে ব্যবহার করেছি একটুখানি ভিনিগার, আর ব্যবহার করেছি বেকিং পাউডার। যেহেতু বোতলগুলোতে খাওয়ার জল রাখবো, তাই কিন্তু আমি এই জলের বোতলগুলো কখনোই কোনো সোপ জাতীয় কোনো কিছু দিয়ে পরিষ্কার করি না। ওই লেবু ভিনিগার বা এই ভিনিগার বা বেকিং পাউডার এগুলো দিয়েই আর কি বোতলগুলো পরিষ্কার করে নিই। আর এগুলো দিয়ে বোতল পরিষ্কার করার কারণে কোনো সাইড এফেক্ট তো হয়ই না, তাছাড়াও জলের বোতলের মধ্যে যে একটা বাজে স্মেল থেকে যায় সেটা কিন্তু একদমই থাকে না। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল মানসীজ কিচেন লাইফস্টাইল থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে, খুব সুন্দর আজকের ব্লগটি, তোমার বাড়িটাও খুব সুন্দর। তো থ্যাংক ইউ দিদিভাই। আরও কমেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস দিদিভাই, আর কমেন্ট করেছিল প্রিয়াঙ্কাস ক্রিয়েশন ওয়াইটি থেকে দিদিভাই এবং অমৃতা নাথ দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর এভাবেই আমার পাশে থেকো। তো তারপরে দেখো জলের বোতলগুলো ভরে এখানে রেখে দিলাম। তো চলো এবারে টেবিলটাকে ক্লিন করে নিই। তো এই যে দুপুরবেলা যেহেতু প্রচন্ড গরম থাকে, আর সকালের দিকে জানো তো এই কাজটা একেবারে স্কিপ করে গেছি। তো ভাবলাম সবকিছু তো সকালের দিকে গুছিয়ে নিয়েছি, শুধুমাত্র বাকি ছিল ডাইনিং টেবিলটা, তো সেটাকেও এখন সুন্দর করে গুছিয়ে নিই। আর জানো তো, এই কাঁচের জিনিসগুলোকে একদিনও ছেড়ে দিলে হয় না, প্রায় প্রত্যেক দিনই এগুলো পরিষ্কার করে রাখতে হয়। তো আমার এই ভিডিওতে আমি যাদের কমেন্টগুলো পড়লাম এবং যাদের কমেন্টগুলো পড়তে পারলাম না, তাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সকলে এভাবেই আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো।
তো তারপরে দেখো অ্যাকোয়াগার্ডটা ঠিক করে দিয়ে যাওয়ার পরে রান্নাঘরটা কিন্তু আর ক্লিন করা হয়নি। আর ওই যে যেহেতু কার্টেজগুলো চেঞ্জ করা হয়েছে, তো সেই জন্য জানো তো সমস্ত সিঙ্ক এই দেয়াল টেয়ালগুলো আয়রনে ভর্তি হয়ে রয়েছে। তো তাই ভাবলাম এখন যেহেতু গরমটা একটু কম আছে, তাই রান্নাঘরটা ভালোভাবে ক্লিন করে নিই। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আর একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।